নমস্কার। মকর রাশি কীরকম দাঁড়াচ্ছে ফেব্রুয়ারি মাস 2024 ট্রানজিটে যে প্ল্যানেটারি পজিশন দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে কীরকম রাশিফল হতে পারে এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। কিছু ক্ষেত্রে কয়েকটা প্ল্যানেটের ট্রানজিশন মকর রাশির জন্য সত্যিই খুব ভালো থাকছে, গোচরটা খুব ভালো থাকছে। তো কী হতে পারে আমরা এক এক করে চলুন ইন জেনারেলভাবে কী প্রবাবিলিটি থাকতে পারে, কি সম্ভাবনা আসতে পারে, চলুন আমরা এক এক করে আলোচনা করব। প্রথমে দেখুন আপনার রাশি স্থানেই মঙ্গল সেনাপতি কারক গ্রহ উচ্চস্থ হচ্ছে। যে কোনো ব্যাপারে যদি কমান্ডার ধরি আমরা, সেটা হচ্ছে মঙ্গলকে সৈনিক কারক গ্রহ বলে। তো মঙ্গল আপনার মকর রাশির ক্ষেত্রে চতুর্থ এবং একাদশপতি। তো এই যে উচ্চস্থ অবস্থায় থাকছে আপনার রাশি স্থানে, এটা ইন্ডিকেট করছে যে কিভাবে কোন ক্ষেত্রে আপনাকে লাভ দিতে পারে, আপনাকে ঘর বাড়ি প্রপার্টি থেকে লাভ দিতে পারে, পয়সা ধন পয়সা আর্থিকভাবে লাভবান করতে পারে। যদি আপনি রিয়েল এস্টেট সেক্টরে কাজকর্ম করেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, ইনস্ট্রুমেন্ট, ইঞ্জিনিয়ারিং, মেটাল, ফায়ার, স্পোর্টস রিলেটেড কোনো ডোমেনে কাজ করেন, আর্মি, ডিফেন্স, ল অ্যান্ড অর্ডার রিলেটেড ব্যাপারগুলোতে যদি আপনার কাজের প্যাটার্ন হয়, যদি অ্যাডমিনিস্ট্রেটিভ জব করেন এবং গভর্নমেন্ট সেক্টরের কোনো জায়গায় আপনি রিলেট করে আপনি কোনো কাজ করেন, সেখানে আপনি দারুণ ভালো ফল পেতে পারেন। ফলটা পাবেন তার রেজাল্ট হিসাবে আপনাকে আর্থিক দিক থেকে লাভবান করতে পারে। কিছু তারিখ অবশ্যই ফেব্রুয়ারি মাসে খুব শুভ দাঁড়াচ্ছে এই সংক্রান্ত ব্যাপারে লাভবান হওয়ার জন্য, যেগুলো নোট করতে পারেন। 1 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 18, 19 তারিখ এবং 28 তারিখ খুব শুভ দাঁড়াচ্ছে এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে লাভবান করতে। মঙ্গল আপনার সিনিয়র গ্রুপ বা সিনিয়র কোনো অ্যাসোসিয়েশন, সেখান থেকেও যদি ভালো লিঙ্ক রাখেন, আপনি সম্পর্ক ভালো রাখেন, সেখান থেকে অনেক সম্বন্ধ বা প্রসপেক্ট পেতে পারেন। মকর রাশিদের ক্ষেত্রে ইন জেনারেলভাবে দেখা গেছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলটা বেশ ভালোই থাকে এবং ধীরে ধীরে ধৈর্য রেখে একটা জায়গায় দারুণ একটা জায়গায় নিজেকে উন্নীত করতে পারেন। ভালো অর্গানাইজার হন আপনারা। তো এইসব পাওয়ার জন্য এবং অ্যাডিশনালি মঙ্গল যখন এই মাসে উচ্চস্থ অবস্থায় থাকছে আপনার রাশিতেই, আপনাকে দারুণভাবে বুস্ট করতে পারে। এরপরে আমরা যদি দেখি সূর্যের গোচরটা, সূর্য আপনার ক্ষেত্রে অষ্টমপতি, আপনার রাশিতে থাকছে 13 তারিখ পর্যন্ত। তো সূর্য এখানে থাকা অষ্টমপতি যেহেতু, আপনার শরীরের একটু খেয়াল রাখা দরকার এবং কোথায় যাদের ব্লাড প্রেশার রিলেটেড ইস্যু আছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। এবং আলসারজনিত যে প্রবলেমগুলো ক্রিয়েট করে, মেনলি স্টমাকে আলসার যাদের আছে সেটা একটু বাড়তে পারে বা এখানে অ্যাফেক্ট করতে পারে। আবার 4th হাউসে থাকছে বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে। তো 4th হাউসে বৃহস্পতির ট্রানজিশনটাও খুব শুভ নয়। বৃহস্পতির ট্রানজিশন গোচর শুভ ধরা হয় লগ্নে, মানে রাশিতে, লগ্নে, পঞ্চমে, নবমে, এইসব জায়গায় বা একাদশে, এইসব জায়গায় শুভ ধরা হয়। চতুর্থভাবে বৃহস্পতির ট্রানজিশন আপনাকে এই দিক থেকে একটু শারীরিক দিক থেকে একটু ডাউন রাখতে পারে। 13ই ফেব্রুয়ারি পরে সূর্য আপনার দ্বিতীয়ভাবে চলে আসছে, যেই রাশিতে শনি অলরেডি আছে। শনি সূর্য কম্বিনেশন হচ্ছে এবং সূর্য হচ্ছে অষ্টমপতি। তো অষ্টমপতি এখানে আসার ফলে সূর্য শনির একটা কম্বিনেশন থাকছে, ফলে আপনার বস বা যারা আছে, যাকে রিপোর্ট করেন, সুপারভাইজার, সেইখানে কিন্তু একটু কনফ্লিক্টের সিচুয়েশন দাঁড়াতে পারে। তো এগুলো বা জটিলতা আসতে পারে। তো এইগুলো একটু চেক করা দরকার, কিভাবে এগুলো এড়ানো যায়, ইগনোর করা যায়, করে রেখে আপনাকে কাজটা কিভাবে করা যায়। অষ্টমপতি দ্বিতীয়ভাবে থেকে সেখান থেকে তার ডাইরেক্ট দৃষ্টি দেবে অষ্টমভাবেই। তো অষ্টমপতি অষ্টম ভাবকেই যদি দৃষ্টি দেয়, অষ্টম ভাব মানে ইনহেরিটেন্স, তো ইনহেরিটেন্স সূত্রে কিছু প্রাপ্তির যোগ থাকছে। আপনার আগে করা কোনো ইন্স্যুরেন্স থেকে লাভবান হওয়া, ইনহেরিটেন্স সূত্রে কিছু প্রাপ্তি, বা যারা ধরুন কোনো রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করছেন তাদের দিক থেকে এটা ভালো ফল দিতে পারে। মকর রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাথী প্রায় শেষের দিকে,
চলে যাওয়া শনির সাড়ে সাথী একটু একটু করে ফিল করবেন যে আপনার গত বছরগুলোতে, গত বেশ কয়েক বছর ধরে যে জটিলতাগুলো ছিল, এগুলো একটু একটু করে ফিল করবেন, একটু একটু করে ফিল করবেন, রিলিফ পেতে শুরু করেছে। স্লো প্রোগ্রেস, জীবনে জটিলতা যেগুলো আসছিল সেগুলো একটু একটু করে কম হওয়া শুরু হওয়ার ব্যাপারটা ফিল করতে পারবেন। তো চলে যাওয়া শনির সাড়ে সাথী তো শোনা যায় যে যাওয়ার আগে কিছু দিয়ে যায়। এবার হরোস্কোপে বা আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টে, আপনার ন্যাটাল চার্টে যদি শনি স্ট্রং থাকে, যদি চন্দ্র পীড়িত না থাকে, তাহলে ধন, আর্থিক লাভবান হওয়া, পয়সা কড়ির বৃদ্ধির রাস্তা খুলবে। এর জন্য কিছু স্পেসিফিক ডেট আমার মনে হয়েছে সেই দিনগুলোতে ধন, আর্থিকভাবে লাভবান হওয়ার দিন একটু ভালো মনে হচ্ছে। 4 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, এই দিন কটা আপনাদের আর্থিকভাবে ভালো কিছু বৃদ্ধির সম্ভাবনা একটু বেশি মনে হচ্ছে। যদি চার্টে প্রবলেম থাকে, শনি স্ট্রং নেই, চন্দ্র পীড়িত আছে, সেখানে একটু আর্থিক ব্যাপারগুলোতে একটু ভেবেচিন্তে কাজ করার কথা। এখন ব্যাপারটা হচ্ছে যে কীভাবে বুঝবেন আপনার চার্টে শর্টকাট ওয়েতে। সবাই তো অ্যাস্ট্রোলজি অত বোঝে না, এত ভাব, ঘর, কানেকশান, দৃষ্টি, তার আবার বিভিন্ন ধরনের চার্ট, নবাংশ, দশাংশ, ত্রিশাংশ, এত কিছু মিলিয়ে তো সবার পক্ষে এটা আইডিয়া করা সম্ভব নয়। ইন জেনারেলভাবে যদি বুঝতে চান, এইভাবে বোঝা যেতে পারে। আপনি দেখুন গত 2 বছর 3 বছর ধরে আপনার পরিবারের ক্ষেত্রে খুব আপ ডাউন কি হয়েছে, খুব জটিলতা কি ছিল, তার সঙ্গে সঙ্গে আর্থিক দিকটাও কি খুব ড্যামেজ হয়েছে? যদি এটা হয়ে থাকে তাহলে আপনি শিওর ধরতে পারেন শনি কিন্তু আপনার ফেভারে ছিল না। সেক্ষেত্রে আপনাদের আরও কিছুটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এবার শনি সাড়ে সাথীতে কম বেশি তো এফেক্ট করে। যাদের ধরুন পরিবারে আপ ডাউন ছিল, হ্যাঁ, কিন্তু আর্থিক দিক থেকে অতটা ড্যামেজ করেনি, ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে, গ্রোথ হয়েছে, তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে শনি অতটা খারাপ নয়। তো তাদের ক্ষেত্রে একটু এই চলে যাওয়া শনি এবার রিলিজ হতে তাদের ক্ষেত্রে একটু ফিলিংসটা একটু প্রাপ্তির দিকগুলো একটু বেশি থাকছে ধরে নিতে পারেন। শনির দৃষ্টি চতুর্থভাবে পড়ছে এবং এই চতুর্থভাবে লর্ড মঙ্গল উচ্চস্থ হচ্ছে। তো ভূমি, ল্যান্ড প্রপার্টি, বাহন, এইসবের ব্যাপারে ভালো। এবং শুক্র 12 তারিখের পরে আপনার রাশিস্থানে চলে আসছে। 5 তারিখের পর মঙ্গল আসছে আপনার রাশিস্থানে এবং 12 তারিখের পরে শুক্র চলে আসছে আপনার রাশিস্থানে। শুক্রও থাকছে, তো বাহন, ঘর, রিয়েল এস্টেট রিলেটেড কোনো যদি বিনিয়োগ করতে চান তার জন্য কিছু স্পেসিফিক ডেট ভালো মনে হচ্ছে, ম্যাচিওর করতে পারে। ঘর বাড়ির জন্য, ভূমির জন্য আপনার 4 তারিখ, 6 তারিখ, 18 তারিখ, 23, 24 তারিখ, এগুলো ভালো মনে হচ্ছে। বাহন ক্রয়ের জন্য, গাড়ির জন্য, কিছু ক্রয় করার জন্য 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 18, 22, 29, এই তারিখগুলো ভালো মনে হচ্ছে। বিবাহ এবং বিবাহ রিলেটেড ব্যাপার যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে মোটের উপর অ্যাভারেজ দাঁড়াচ্ছে। খুব রকেটের মতো গ্রোথ নাও দিলেও মোটামুটি অ্যাভারেজ। আপনার পরিশ্রম বা আপনার যেভাবে আপনি এফোর্ট দিচ্ছেন, আর এফোর্ট তো থাকবেই। কেন এফোর্ট, আপনার লেভেলটা ভালো থাকবে সেটা আসছি, রাহু যেহেতু তৃতীয় আছে। তো বিবাহ রিলেটেড ব্যাপার আপনাদের আফটার ম্যারিড, পোস্ট ম্যারেজের পরে যে রিলেশনশিপ এবং বিজনেস, এই পার্টটা অ্যাভারেজ মনে হচ্ছে। জবের ক্ষেত্রে যারা জব করেন 12 তারিখের আগের পর্যন্ত একটু টাফ, একটু কিছু কিছু ক্ষেত্রে যাদের কুণ্ডলিটাও সেরকম আছে তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারও হতে পারে, একটু দূরে ট্রান্সফার, বাড়ি থেকে দূরে এরকম হতে পারে। তার মানে বিদেশেও ট্রান্সফার হতে পারে যারা কেপেবল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে বিদেশ যাওয়ার প্রবাবিলিটিও বাড়াচ্ছে এখানে যারা কেপেবল, এবং ট্রান্সফার এই ব্যাপারটা থাকবে। এবং কাজের ক্ষেত্রে একটু হার্ডশিপ, মানে ওয়ার্ক প্লেসটা একটু হার্ড থাকবে একটু ম্যানেজ করতে। 12 তারিখের পরে প্রফেশনাল গ্রোথটা ভালো হবে। জবের ক্ষেত্রে, জব পাওয়ার ক্ষেত্রে বা জবে ওয়ার্ক প্লেস বেটার হতে পারে, বা ভালো জায়গায় পোস্টিং হতে পারে, ভালো কিছু হতে পারে, নতুন জব পেতে পারেন। যারা ধরুন ক্রিয়েটিভ মাইন্ডের কোনো যেখানে অ্যাপ্লিকেশন আছে বা ক্রিয়েটিভ জিনিসের ডোমেনে যারা কাজ করেন, আর্ট, ফিল্ম বা এরকম ব্যাপারে, তাদের ক্ষেত্রেও 12 তারিখের পরে এইসব ব্যাপারগুলোতে ভালো সংযোগ থাকছে। আপনার সন্তানের গ্রোথও 12 তারিখের পরে দুর্দান্ত হতে পারে।
প্রফেশনালি বা অন্য কোনো দিক থেকে, একাডেমিক দিক থেকে ভালো প্রোগ্রেস হতে পারে। স্টুডেন্টদের জন্যও মোটের উপর ভালো থাকছে 12 তারিখের পরে। এর মধ্যে 14-15 তারিখ পর্যন্ত যদি ধরেন, 12 থেকে 14 এই 3টে দিন খুব ভালো মনে হচ্ছে। নতুন অ্যাডমিশন নেওয়া, কোনো জায়গায় কোর্স স্টার্ট করা, এগুলোর জন্য খুব ভালো মনে হচ্ছে। রাহু মকর রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে আছে। তৃতীয় রাহুর গোচর কিন্তু ভালো ভালো ফল দেয়। তৃতীয় রাহুর গোচর দশমে, একাদশে, এইসব জায়গায় রাহু গোচরে যখন থাকে, অবশ্যই আপনার ব্যক্তিগত কুণ্ডলিতেও রাহু যদি স্ট্রং থাকে সেটাও একটা প্যারামিটার, ভালো ফল দেয়। তৃতীয়ভাবে আপনাকে প্রেরণা, কিছু করার জন্য প্রেরণা যোগাবে, ভেতর থেকে কিছু করার তাগিদ ফিল করবেন। তো এই তাগিদ ফিল করা থেকে কিন্তু আপনি কিছু করবেন, অ্যাক্টিভলি কিছু করবেন, পজিটিভলি কিছু করবেন। লোক দেখানোর জন্য কাজ করবেন না, নিজের জন্য কিছু করার জন্য, সত্যিকারের কিছু করার জন্য, নিজের ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন, এবং তার জন্য ভালো ভালো সংযোগ তৈরি হতে পারে, তার প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারে, বিভিন্ন কানেকশনের মাধ্যমে আপনাকে করাতে পারে। রাহু তৃতীয়ভাবে থাকা এবং তৃতীয় ভাব থেকে রাহুর দৃষ্টিও পড়ছে কিন্তু একাদশভাবে। তো আপনার ছোট ভাই বোন যেরকম দাঁড়াচ্ছে, আশেপাশের পড়োশি বা যারা আছে তাদের সঙ্গে, এবং বড় ভাই বোন তাদের সঙ্গে একটু মতের বিরোধ বা কনফ্লিক্ট একটু হতে পারে এই রিলেশনশিপের ব্যাপারে। কিন্তু ভাই বোন বা পড়োশি আশেপাশে যারা আছে তাদের সঙ্গে একটু রিলেশনশিপ বা সম্পর্কের ব্যাপারে একটু ট্রাবল দিতে পারে। রাহু কেতু সবসময় বোঝায় একটু এক্সট্রিম ব্যাপার, খারাপ হলে খুব খারাপ, ভালো হলে খুব ভালো, এরকম ব্যাপারটা আমরা জানি। তো কেতু থাকছে দেখুন নবমভাবে, মকর রাশির ক্ষেত্রে নবমভাবে। যারা স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড, একটু বা ধর্মের দিকে, নিজের ডিউটি কর্তব্যের দিকে ইনক্লাইন্ড থাকেন, তাদের ক্ষেত্রে আরও ভেতরে নিয়ে যেতে পারে গভীরভাবে, বা নেগেটিভভাবে আপনাকে এগুলো থেকে বিরত রাখতে পারে। একদম আপনার এই স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, ধর্ম, এগুলোর উপর এই ফেথটাই চলে যাওয়া, বা এরকম একদম বিতৃষ্ণা, ডিস্ট্র্যাকশান আসতে পারে। দুটোই হতে পারে, ডিপেন্ড করছে আপনার চার্ট কীরকম আছে সেই হিসাবে। তো মোটামুটি এরকমই একটা আইডিয়া পাওয়া যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। ইন জেনারেল ডিসকাশন যদি করি, জেনারেল ব্যাপার হিসাবে কী থাকছে গোচরগত অবস্থান, তার রেসপেক্টে কী হতে পারে তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আইডিয়াটা আপনাদের কাজে লাগতে পারে। ফেব্রুয়ারি মাস ঠিক কীভাবে আপনি কোন ডাইরেকশানে নিজেকে ফোকাস রাখবেন, ম্যাক্সিমাম এনার্জি ইউজ করবেন, যাতে করে জীবন চলার যে আমাদের জার্নি, তাতে আপনি একটু এগিয়ে থাকতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কি জানতে চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট এবং গোচর, এই দুটো কম্পারেটিভ স্টাডি করে ঠিক কী রকম দাঁড়াচ্ছে 2024, বা ফেব্রুয়ারি মাসটাই বা কীরকম হতে পারে, স্পেসিফিক্যালি আপনার জন্য কী দাঁড়াচ্ছে? যদি জানতে চান, অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি, ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এখানে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। আদারওয়াইজ এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার যখন মেনশন করা হচ্ছে, তার মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কেবল, কল না করে। এখানে আপনি হাই হ্যালো করলেই একটা অটো SMS আপনার কাছে পৌঁছে যাবে, সেখানে আপনি ফিজ বা ইত্যাদি প্রসিডিওরগুলো জানতে পারবেন। এই নাম্বারে কোনো কল জেনারেলি কেউ অ্যাকসেপ্ট করে না, কেউ থাকে না, আর আমি তো বিজি থাকি। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাই হ্যালো করলেই জানতে পারবেন। যদি এগ্রি করেন তখন আপনার সঙ্গে আমি কমিউনিকেট করে নেব। তো আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।